নমস্কার, আমি সায়নী। আপনারা দেখছেন বিশ্ব দর্পণ। একজন মানুষ যাকে নিজের দেশের আদালত ইতিমধ্যে মৃত্যুদণ্ড দিয়ে রেখেছে, যার দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যার নামে জারি আছে গ্রেপ্তারির পরোয়ানা, বিমানবন্দরে নামার মুহূর্তেই যাকে হাতকড়া পরানো হতে পারে, তবুও তিনি বলছেন আমি ফিরবো, ডিসেম্বরেই ফিরবো। প্রশ্নটা হলো, এটা কি এক নেতার আত্মবিশ্বাস নাকি রাজনৈতিক জুয়া? এটা কি ন্যায় বিচারের মুখোমুখি হওয়ার সাহস নাকি নিজের অনুসারীদের আরেকবার রাস্তায় নামানোর কৌশল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যে মানুষটার শাসনামলে হাজারো মানুষের রক্ত ঝরার অভিযোগ, তিনি যখন বলেন বিচার প্রহসন, তখন সেটা বিশ্বাস করব কাদের কথায়? তার নিজের নাকি সেই পরিবারগুলোর যারা এখনো সন্তান হারানোর শোক সামলাতে পারেনি? আজকের এই বিশ্লেষণে আমরা ঢুকবো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বিস্ফোরক এক অধ্যায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন। শুধু ঘোষণাটা নয়, এর পেছনের আইনি জটিলতা, রাজনৈতিক অঙ্ক, আন্তর্জাতিক চাপ আর সেই সব প্রশ্ন যেগুলো কেউ সহজে জিজ্ঞেস করে না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্বের সাম্প্রতিক এক ঘোষণা নিয়ে, যেটা নতুন করে আগুন জ্বালিয়ে দিয়েছে দেশের রাজনীতিতে। এই ভিডিওতে আমি চেষ্টা করব বিষয়টাকে যতটা সম্ভব নিরপেক্ষভাবে বিশ্লেষণ করতে, শুধু একটা পক্ষের বয়ান শুনিয়ে নয়, বরং সব পক্ষের যুক্তি, আইনি বাস্তবতা আর রাজনৈতিক সমীকরণ মিলিয়ে। কারণ এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে হাজারো মানুষের জীবন, একটা দেশের ভবিষ্যৎ আর ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের হিসাব নিকাশ। রাইটার্সকে দেওয়া প্রায় 1 ঘন্টার এক টেলিফোন সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন তিনি এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা আগামী ডিসেম্বরের দিকে ভারত থেকে বাংলাদেশে ফিরে আদালতের স্বেচ্ছায় আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। এটাই প্রথমবার যখন প্রায় 2 বছর নির্বাসন জীবনে তিনি দেশে ফেরার একটা সম্ভাব্য সময়সীমা প্রকাশে জানালেন। তার সঙ্গে ফিরতে চান দলের আরও কয়েকজন শীর্ষ নেতা, যাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও মৃত্যুদণ্ডে দণ্ডিত। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকেও তিনি এই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। ফলে এই ঘোষণা সম্পূর্ণ আকস্মিক নয়, বরং কয়েক মাস ধরে ধীরে ধীরে তৈরি হওয়া একটা প্রবণতার চূড়ান্ত রূপ। শেখ হাসিনার ভাষায়, মৃত্যু যদি আসেই তাহলে সেটা যেন নিজের দেশের মাটিতেই হয়, যেখানে তার বাবা মায়ের রক্ত ঝরেছিল, যেখানে তারা সমাহিত। কথাটা শুনতে আবেগঘন লাগলেও রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটা নিছক আবেগের বিষয় নয়, বরং একটা হিসেব করা রাজনৈতিক বার্তা, যেটা তার অনুসারীদের মনোবল চাঙ্গা রাখার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও একটা সহানুভূতির জায়গা তৈরি করতে চাইছে। এই পুরো ঘটনাটা বোঝার জন্য একটু পিছনে ফিরে তাকানো দরকার। 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার এক ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী সেই আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানে প্রায় 1400 মানুষের প্রাণ হারান। এটা কোনো ছোটখাটো সংখ্যা নয়, এটা একটা জাতির সম্মিলিত ট্রমা, হাজারো পরিবারের কান্না আর একটা প্রজন্মের ক্ষোভের প্রতীক। দীর্ঘ প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পরও সেই পতন ছিল নাটকীয়। ক্ষমতা ছেড়ে তিনি আশ্রয় নেন ভারতে, আর সেখান থেকেই আজও পরিচালনা করছেন তার রাজনৈতিক কার্যক্রম। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2025 সালের নভেম্বরে তাকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ ছিল ছাত্র আন্দোলন দমনের প্রাণঘাতী অভিযান পরিচালনার। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটটা মাথায় রাখা জরুরি, কারণ এখান থেকেই বোঝা যায় কেন এই প্রত্যাবর্তনের ঘোষণা এত স্পর্শকাতর। এটা শুধু একজন নেতার দেশে ফেরার গল্প নয়, এটা একটা জাতির অভ্যুত্থান, তার হাজারো শহীদের স্মৃতি আর একটা নতুন রাজনৈতিক ব্যবস্থার বৈধতার প্রশ্নের সঙ্গে সরাসরি জড়িত। শেখ হাসিনার রাজনৈতিক জীবনে প্রত্যাবর্তন শব্দটা নতুন নয়। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তিনি দীর্ঘদিন ভারতে উদ্বাস্তু জীবন কাটিয়েছিলেন। 1981 সালের 17ই মে দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি দেশে ফেরেন। তথাকথিত -2 ফর্মুলার অংশ হিসেবে তাকে দেশে ফিরতে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল, এমনকি ঢাকাগামী এয়ারলাইন্সগুলোকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের চাপ আর আন্দোলনের মুখে সেই সরকার পিছু হটে আর তিনি দেশে ফেরেন। সে সময়ও তাকে দুর্নীতির মামলায় কারাবরণ করতে হয়েছিল। এই ইতিহাস তুলে ধরার একটা কারণ আছে। হাসিনার সমর্থকরা এটাকে দেখান তার সাহসী নেতৃত্বের প্রমাণ হিসেবে, কিন্তু সমালোচকরা বলছেন ইতিহাসের প্রেক্ষাপট আর আজকের বাস্তবতা এক নয়। আগের দুটো ঘটনায় তার বিরুদ্ধে গণহত্যার মতো অভিযোগ ছিল না মৃত্যুদণ্ডের রায়, আর ছিল না হাজারো মানুষের মৃত্যুর দায়ভার। ফলে অতীতের সাহসিকতার গল্পকে আজকের পরিস্থিতির সঙ্গে একই মাপকাঠিতে ফেলাটা যুক্তিসঙ্গত কিনা সেই প্রশ্ন থেকেই যায়। এখানেই আসল প্যাঁচ। রাজনৈতিক ঘোষণা এক জিনিস, আর বাস্তবে দেশে ফেরা সম্পূর্ণ ভিন্ন এক আইনি বাস্তবতা।
প্রথম বাধা পাসপোর্ট। দেশ ছাড়ার সময় শেখ হাসিনার কাছে যে সরকারি কূটনৈতিক পাসপোর্ট ছিল তা বর্তমান সরকার বাতিল করে দিয়েছে। ফলে তার হাতে এখন কোনো বৈধ আন্তর্জাতিক ভ্রমণ নথি নেই। তিনি যদি সত্যিই ফিরতে চান তাহলে তাকে বাংলাদেশ সরকারের কাছে ইস্যু করা এককালীন ট্রাভেল পারমিটের উপর নির্ভর করতে হবে। আর এখানেই প্রশ্ন, বর্তমান সরকার কি স্বেচ্ছায় সেই পারমিট দেবে? বাস্তবতা হলো সরকার নিজেই বহুবার ভারতের কাছে তাকে ফিরিয়ে আনার জন্য চিঠি পাঠিয়েছেন। অর্থাৎ একদিকে সরকার তাকে ফিরিয়ে আনতে চাইছেন জোরপূর্বক, আর অন্যদিকে তিনি বলছেন আমাকে ফেরানোর দরকার নেই, আমি নিজেই ফিরব। এই দুই বয়ানের সংঘর্ষটাই তৈরি করেছে গোটা পরিস্থিতির নাটকীয়তা। আইনি বিশেষজ্ঞদের একাংশ বলছেন, যেহেতু শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এখনো বহাল আছে, তাই সাধারণ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তিনি দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণ করতে পারেন, এতে আইনগত কোনো বাধা নেই। কিন্তু বাস্তবে ভ্রমণ নথি ছাড়া আন্তর্জাতিক ভ্রমণ কার্যত অসম্ভব, আর সেই নথি ইস্যু করার এখতিয়ার সরকারের হাতে। ফলে এটা অনেকটা এমন একটা দাবার চাল যেখানে দুই পক্ষই একে অপরের ঘাড়ে বল ঠেলে দিচ্ছে। এখানে তৃতীয় একটা পক্ষও আছে, ভারত। বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরতের অনুরোধ জানিয়েছেন, কিন্তু ভারত এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। আন্তর্জাতিক আইনের একটা সাধারণ নীতি হলো, যে দেশে বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে এবং আসামির জীবনের ঝুঁকি আছে সেখানে কোনো রাষ্ট্র বন্দি ফেরত করতে বাধ্য নয়। যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে, তাই আন্তর্জাতিক মানবিকতার নীতির আলোকে ভারতের পক্ষে সরাসরি তাকে ফেরত পাঠানো আইনগতভাবে জটিল। কিন্তু এখানে একটা ভিন্ন কৌতূহলী দিকও আছে। কূটনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক শেখ হাসিনার পতনের পর থেকে বেশ অবনতির মধ্যে দিয়ে গেছে। সম্প্রতি বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা ফের চালু করার মতো পদক্ষেপ দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার প্রত্যাবর্তন ভারতের জন্য একটা কূটনৈতিক মাথা ব্যথার কারণ হতে পারে। একদিকে দীর্ঘদিনের মিত্রকে আশ্রয় দেওয়ার মতো নৈতিক দায়, অন্যদিকে ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বাস্তবতা। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। অভিযোগ ছিল 2024 সালের গণ অভ্যুত্থানে প্রাণঘাতী অভিযান পরিচালনার। এই রায় নিয়ে প্রতিক্রিয়া এসছে দুই বিপরীত দিক থেকে। একদিকে জাতিসংঘ সহ কিছু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ ন্যায় বিচারের আন্তর্জাতিক মানদণ্ডে অভিযুক্তের নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগ থাকাটা একটা মৌলিক নীতি। শেখ হাসিনার পক্ষ থেকেও যুক্তরাজ্য ভিত্তিক একটি ল ফার্মের মাধ্যমে এই বিচারকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করে চিঠি পাঠানো হয়েছে। কিন্তু অন্যদিকে এই যুক্তিটাকে একপাক্ষিকভাবে গ্রহণ করাটাও বিপজ্জনক, কারণ প্রশ্ন উঠতেই পারে, তিনি নিজে কেন বিচার প্রক্রিয়ায় অংশ নেননি? তিনি তো চাইলে শুরু থেকে আইনজীবীর মাধ্যমে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারতেন, ট্রাইব্যুনালদের মুখোমুখি হতে পারতেন। বরং তিনি পুরো সময়টা দেশের বাইরে থেকে বিচারকে প্রহসন বলে অভিহিত করে গেছেন, অংশ নেননি। ফলে অনুপস্থিতিতে বিচারের প্রশ্নে সমালোচনা যতটা যৌক্তিক, ঠিক ততটাই প্রশ্ন ওঠে তার নিজের অনুপস্থিতি থাকার সিদ্ধান্ত নিয়েও। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পক্ষটার কথা এই আলোচনায় প্রায় চাপা পড়ে যায় সেটা হলো নিহতদের পরিবার। প্রায় 1400 মানুষের মৃত্যুর পেছনে যাদের সন্তান, ভাই ও স্বামী হারিয়েছেন, তাদের কাছে এই বিচার শুধু রাজনৈতিক দাবা খেলা নয়, একটা ন্যায় বিচার পাওয়ার শেষ ভরসা। তাদের দৃষ্টিকোণ থেকে দেখলে শেখ হাসিনার মৃত্যু হলে দেশের মাটিতেই হোক, জাতীয় আবেগঘন বক্তব্য ও তাদের নিজেদের সন্তান হারানোর যন্ত্রণার মধ্যে একটা অস্বস্তিকর তুলনা তৈরি হয়, যেটা অনেক পর্যবেক্ষকদের কাছে একটা প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। শেখ হাসিনা তার সাক্ষাৎকারে একটা যুক্তি বারবার তুলে ধরেছেন, একটা রাজনৈতিক দলকে প্রশাসনিক সিদ্ধান্তে নিষিদ্ধ করা কি গণতান্ত্রিক? তার প্রশ্ন হলো, দলের ভালো মন্দ বিচারের অধিকার একমাত্র জনগণের, প্রশাসনের নয়। এই যুক্তিটা গণতান্ত্রিক নীতির দিক থেকে অনেকাংশে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত সবসময় স্পর্শকাতর এবং ভবিষ্যতে যে কোনো সরকারের জন্য এটা বিপজ্জনক নজির হতে পারে। কিন্তু এই যুক্তির বিপরীতে সরকার এবং অন্তর্বর্তীকালীন প্রশাসনের অবস্থানও আছে। তাদের মতে এটা কোনো সাধারণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রশ্ন নয়, বরং একটা গণ আন্দোলন দমনে হাজারো মানুষের মৃত্যুর সরাসরি অভিযোগের প্রশ্ন। তাদের যুক্তি, যে দল ক্ষমতায় থেকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত, বিচার প্রক্রিয়া চলাকালীন সেই দলের কার্যক্রম স্থগিত রাখাটা একটা স্বাভাবিক আইনি পদক্ষেপ, নিষিদ্ধকরণ কোনো স্থায়ী রায় নয়। মানে গণতন্ত্র বনাম জবাবদিহিতা, এই দুটো নীতির মধ্যে একটা সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে।
আর এর সঠিক উত্তর যতটা আইনি ততটাই রাজনৈতিক দর্শনেরও প্রশ্ন। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনা একা ফেরার ঘোষণা দিলেই কি বাস্তবে তার দলের নেতাকর্মীরা তার সঙ্গে ফিরতে প্রস্তুত? দলের অভ্যন্তরীণ সূত্র বলছে বাস্তবতা বেশ জটিল। 2024 সালের পট পরিবর্তন হওয়ার পর আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা গ্রেপ্তার, মামলা এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। দলের ভেতরে এমন আলোচনাও আছে যে শেখ হাসিনার এর আগেও একাধিকবার বিদেশে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু উল্লেখযোগ্য কোনো নেতা এখনো পর্যন্ত সাড়া দেননি। বরং নিরাপত্তার শঙ্কায় অনেকে ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছেন। এটা একটা গুরুত্বপূর্ণ ফাটল তুলে ধরে। নেতৃত্বের ঘোষণা আর মাঠ পর্যায়ের কর্মীদের বাস্তব ঝুঁকি নেওয়ার ইচ্ছার মধ্যে একটা বিশাল ফারাক থাকতে পারে। ফলে দলের ভেতরেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি সত্যি সম্মিলিত এক প্রত্যাবর্তনের পরিকল্পনা, নাকি মূলত এটা নেতৃত্বের মনোবল ধরে রাখার একটা প্রতীকী বার্তা, যেটা বাস্তবায়নের চেয়ে প্রচারণার কাছেই বেশি ব্যবহৃত হচ্ছে। ধরা যাক শেষ পর্যন্ত ডিসেম্বরে শেখ হাসিনা সত্যিই ট্রাভেল পারমিট নিয়ে বাংলাদেশে যান, তাহলে প্রথম 24 ঘন্টায় কি হতে পারে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বহাল থাকায় বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে বলে ধারণা করা হচ্ছে। এরপর তাকে সরাসরি আদালতে হাজির করা হবে, আর আদালত সিদ্ধান্ত নেবে তাকে বিচারিক হেফাজতে নাকি পুলিশি হেফাজতে পাঠানো হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন উঠবে, তার অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তিনি কি অ্যাপিল করতে পারবেন? সাধারণত ট্রাইব্যুনালের নিয়মে রায়ের 30 দিনের মধ্যে অ্যাপিল করার বাধ্যবাধকতা থাকে। তবে আইনি বিশেষজ্ঞদের মতে বিলম্বিত অ্যাপিল গ্রহণের নজির রয়েছে, বিশেষ করে প্রাকৃতিক ন্যায় বিচারের মূলনীতি বিবেচনায় নিয়ে সেখানে অভিযুক্তকে নিজের বক্তব্য উপস্থাপনের ন্যূনতম সুযোগ দেওয়ার কথা বলা হয়। কিন্তু এখানেও একটা বাস্তবতা মাথায় রাখা দরকার, আদালতের এই সহানুভূতিশীল সিদ্ধান্ত নেওয়াটা মোটেও নিশ্চিত নয়। বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বিচার বিভাগ কতটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে সেটাও একটা বড় প্রশ্নচিহ্ন। ঠিক যেমন প্রশ্ন ওঠে অনুপস্থিতিতে দেওয়া মূল রায় নিয়েও। এবার ফিরে আসা যাক এক গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ঘোষণার আসল উদ্দেশ্য কি? একটা ব্যাখ্যা হলো, এটা সত্যিকারের এক রাজনৈতিক ঝুঁকি, যেখানে শেখ হাসিনা প্রমাণ করতে চান যে তিনি ন্যায় বিচারকে ভয় পান না এবং তিনি চান দেশের মানুষ নিজ চোখে দেখুক তার বিচার প্রক্রিয়া কতটা নিরপেক্ষ। এই ব্যাখ্যা অনুযায়ী এটা একটা সাহসী রাজনৈতিক পদক্ষেপ, যেটা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ধারাবাহিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আরেকটা ব্যাখ্যা হলো, এটা মূলত একটা চাপের কৌশল, বিরোধী শিবির এবং সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য। দল পুনর্গঠনের কাজ চালিয়ে যাওয়া, 300 আসনের মধ্যে 125টির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা, এসব থেকে বোঝা যায় তিনি এখনো সক্রিয় রাজনীতির স্বপ্ন দেখছেন। এমন পরিস্থিতিতে আমি ফিরছি জাতীয় ঘোষণা তার সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে আর প্রতিপক্ষকে বাধ্য করে প্রতিক্রিয়া জানাতে। তৃতীয় একটা সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, এটা হতে পারে একটা মিশ্র কৌশল, অর্থাৎ আন্তরিক ইচ্ছা এবং রাজনৈতিক গণনা দুটোই একসঙ্গে কাজ করছে। বাস্তবতা হলো ডিসেম্বর আসতে এখনো কয়েক মাস বাকি, আর সেই সময়ের মধ্যে পরিস্থিতি অন্য দিক থেকে বদলে যেতে পারে। আইনি জটিলতা, দলীয় প্রস্তুতি, ভারতের অবস্থান, এমনকি আন্তর্জাতিক চাপ, সবকিছুই এই সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। এই পুরো ঘটনাটা আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটা বড় পরীক্ষা। এটা শুধু শেখ হাসিনার ব্যক্তিগত ভাগ্যের প্রশ্ন নয়, এটা পরীক্ষা করবে অন্তর্বর্তীকালীন ও পরবর্তী রাজনৈতিক ব্যবস্থার বিচার ব্যবস্থা কতটা স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে। যদি বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায্য হয়, তাহলে এটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য একটা শক্তিশালী নজির স্থাপন করবে। কিন্তু যদি প্রতিক্রিয়াটা প্রতিহিংসামূলক এবং একপাক্ষিক মনে হয়, তাহলে এটা ভবিষ্যতে যে কোনো ক্ষমতাসীন দলের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির এক বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে। একই সঙ্গে এটা পরীক্ষা করবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা। এত বড় একটা রাজনৈতিক ঘটনা, যেখানে একদিকে বিশাল জনসমর্থন, অন্যদিকে তীব্র বিরোধিতা, তা কতটা শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিগত 2 বছর দেশ যে অস্থিরতা দেখেছে, তার প্রেক্ষাপট যে কোনো নতুন উত্তেজনা অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। শেষ পর্যন্ত সত্যিই কি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, নাকি এই ঘোষণাটাও ইতিহাসের পাতায় থেকে যাবে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত অথচ অপূর্ণ প্রতিশ্রুতিগুলোর একটি হয়ে? এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্টে জানান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।